আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। বাংলাদেশের ব্যাপারে আমরা বরাবরই ঋণ নেয়ার গল্প শুনতেই অভ্যস্ত। এদেশে একটি শিশুও নাকি জন্মের সময় বড় অঙ্কের দেনা মাথায় নিয়েই জন্মগ্রহণ করে। বছরের পর বছর যায়, সরকারের পর সরকার আসে, কিন্তু মাথা পিছু দেনা কিংবা জাতীয় ঋণের পরিমাণ কমে না। কোনো রকম কিস্তি পরিশোধ পর্যন্তই ছিল বিগত সরকারগুলোর দৌড়। তবে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে ঋণ পরিশোধের অনেক ঘটনা জানা যাচ্ছে। বিভিন্ন দেশের কাছে পাওনা পরিশোধে এই সরকারের সাফল্য জাতি হিসেবে আমাদের সম্মান বৃদ্ধি করছে অনেকটাই। বিস্তারিত এবারের প্রতিবেদনে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে প্রায় ৯ মাস হতে চলল। এ সময় অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতি, বিচার ব্যবস্থা এবং সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এই সরকারের কার্যক্রমে যেমন দেশের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পেয়েছে, তেমনি সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গেছে। বিগত সরকারের আমলে যে অর্থনৈতিক কেলেঙ্কারির ঘটনা ঘটেছিল, সে বিষয়ে এই সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা ফ্রিজ করেছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করেছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর দেশে বেশ কিছু সফল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ঋণ পরিশোধ এবং খাদ্যপণ্যে ভর্তুকির বৃদ্ধি। সরকার গত ৬ মাসে ৬২,০০০ কোটি টাকা দেশি এবং বিদেশি ঋণ পরিশোধ করেছে, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়া রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়ে ১৮৪৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে এবং অর্থনীতির প্রবৃদ্ধি সহায়ক হয়েছে। একই সময় দেশের ব্যয়বহুল বেসরকারি খাতের বিদেশি ঋণ কমতে শুরু করেছে। স্বল্প ও দীর্ঘমেয়াদী বিদেশি ঋণ ব্যাপকভাবে পরিশোধ শুরু করা হয়েছে। ইউনূস সরকার প্রথম ৩ মাসেই বড় ধরনের চমক দেখায়, যখন তারা বৈদেশিক মুদ্রার রিজার্ভে হাত না দিয়েও এমন ৫ বিলিয়ন ডলার পরিশোধ করে দেয়। এর মধ্যে স্বল্পমেয়াদী ২ বিলিয়ন ও দীর্ঘমেয়াদী ৩ বিলিয়ন ডলার রয়েছে। ফলে শুধু বেসরকারি খাতেই বিদেশি ঋণ কমেছে ১২১ কোটি ডলার, যা শতকরা হিসেবে প্রায় ১১ ভাগ। এই সফলতার কারণে সর্বস্তরে প্রশংসিত হয়েছে ডক্টর ইউনূস সরকার। আওয়ামী লীগ ও তার দোসররা কিভাবে দেশের অর্থ সম্পদ লুটপাট করেছে তা এই কয়েক মাসের অর্থনৈতিক পারফরমেন্সে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। জনগণ বুঝতে পেরেছে যে লুটপাটের মাত্রা কমে আসায় এখন দেশের উন্নতি করা সম্ভব হচ্ছে। ঋণের জালে ডুবে থাকা দেশটাকে উদ্ধার করা যাচ্ছে। টানা ১৫.৫ বছর আওয়ামী লীগ ঋণ করে করে উন্নয়নের মূলা ঝুলিয়ে বিদেশে পাচার করেছে, অথচ বকেয়া বা ঋণ কোনোটাই তারা পরিশোধ করেনি। গত সপ্তাহে প্রফেসর ইউনূস কাতার সফর করার সময়ে আরও কিছু চমকপ্রদ তথ্য জানতে পারে বাংলার মানুষ। জানা যায়, কাতার সরকার থেকে কেনা এলএনজি কেনার পর ২৫৪ মিলিয়ন ডলার বকেয়া রেখেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কাতার সফর শুরুর আগেই ২৩শে এপ্রিল সেই বকেয়ার শেষ অংশ পরিশোধ করে দেয়। বিগত আওয়ামী লীগ সরকার কাতার থেকে এলএনজি কিনলেও পুরো অর্থ পরিশোধ না করায় সেই দায় এসে চাপে অন্তর্বর্তী সরকারের ঘাড়ে। ডক্টর ইউনূস সরকার ধাপে ধাপে ওই অর্থ পরিশোধ করেছে। এখন কাতারের কাছে বাংলাদেশের আর কোনো দেনা নেই। এই ঘটনা ডক্টর ইউনূস নিজেই প্রবাসী একটি সম্মেলনে উপস্থিত ডেলিগেটদের সাথে শেয়ার করেন। পরবর্তীতে যোগাযোগ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান এই তথ্যটি আরও বিস্তারিতভাবে উপস্থিত সবাইকে জানান। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। কিন্তু ঋণ পরিশোধের এই বিষয়টি যেভাবে আলোচিত হওয়ার প্রয়োজন ছিল, সেভাবে আলোচিত হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পরপরই রপ্তানি আয়ে ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর এপিবি বলেছে, টানা কয়েক মাস ধরেই বাংলাদেশের রপ্তানি বেড়েছে। এছাড়া বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির কারণে কার্যাদেশ বেড়েছে। এই রপ্তানি প্রবৃদ্ধি দেশের অর্থনীতির জন্য একটি স্বস্তির খবর, কারণ সাম্প্রতিক সময়ে মার্কিন ডলার সংকট সহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের বার্ষিক রপ্তানি আয়ের ৮০% বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। এখন রপ্তানি বেড়ে যাওয়ায় সেই চাপ একটু হলেও কমবে। চলতি ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ৮ মাসে বিশ্বের প্রধান বাজারগুলোতে বাংলাদেশের রফতানি প্রবৃদ্ধি ২ অঙ্কের ঘরে পৌঁছেছে। রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থ বছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি বিশ্বব্যাপী ১০.৬৪% বেড়ে ২৬.৭৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পোশাক রফতানির সবচেয়ে বড় বাজার হিসেবে ৫০.১০% শেয়ার নিয়ে শীর্ষে রয়েছে, যেখানে মোট রফতানি ১৩.৪২ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের রফতানি ৫.০৬ বিলিয়ন ডলার, যা মোট রফতানির ১৮.৯১%। কানাডায় রফতানি হয়েছে ৮৪৫ মিলিয়ন ডলার, যা ৩.১৬% শেয়ার দখল করেছে। এছাড়া যুক্তরাজ্যও গুরুত্বপূর্ণ বাজার হিসেবে রয়েছে, যেখানে রফতানি ২.৯৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা মোট রফতানির ১০.৯৪%। প্রবৃদ্ধির দিক থেকে ইইউতে পোশাক রফতানি আগের বছরের তুলনায় ১১.৫৩% বেড়েছে, যুক্তরাষ্ট্রে ১৬.৩৮% এবং কানাডায় ১৪.১২% প্রবৃদ্ধি হয়েছে। ছাত্র জনতার সাথে জুলাই আন্দোলনের সংহতি জানিয়েছিল প্রবাসীরাও, বন্ধ করেছিল রেমিটেন্স প্রবাহ। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর রেমিটেন্স প্রবাহের নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। সর্বশেষ চলতি মাসে মার্চে প্রথম ১৫ দিনে ১৬৫.৬১ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২২ টাকা হিসেবে যার পরিমাণ ২০,২০৪ কোটি টাকার বেশি, আর প্রতিদিন আসছে ১১ কোটি ডলার বা ১৩৪৭ কোটি টাকার বেশি রেমিটেন্স। রেমিটেন্স আসার এ ধারা অব্যাহত থাকলে মাসের পুরো সময় ৩ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে রেমিটেন্স, যা দেশের ইতিহাসে নতুন রেকর্ড গড়তে পারে। এর আগে গত ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২.৬৪ বিলিয়ন ডলারের রেমিটেন্স আসে। একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার প্রধান নির্দেশক হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এটি মূলত কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকা বৈদেশিক মুদ্রার পরিমাণ, যা আমদানি ব্যয় মেটানো, মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রণ করা এবং বৈদেশিক দেনা পরিশোধের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আওয়ামী লীগ সরকারের শেষ সময় রিজার্ভ তলানিতে নেমেছিল, তবে বর্তমান সরকার নানা পদক্ষেপের পর স্থিতিশীল রয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ মিলিয়নের ঘরে ওঠানামা করছে। গত মার্চ মাসের প্রথম সপ্তাহ অবধি দেশের গড় রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৬.৬০ বিলিয়ন বা ২,৬৬০ কোটি ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২১.৪০ বিলিয়ন বা ২,১৪০ কোটি ডলার। এদিকে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে জার্মানি বাংলাদেশের সবচেয়ে বড় বাজার, যেখানে ৩.৩৮ বিলিয়ন ডলারের পোশাক রফতানি হয়েছে। এছাড়া স্পেনে ২.৩৫ বিলিয়ন, ফ্রান্সে ১.৪৩ বিলিয়ন, ইটালিতে ১.০৫ বিলিয়ন, পোল্যান্ডে ১.১৩ বিলিয়ন এবং নেদারল্যান্ডসে ১.৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি হয়েছে। অন্যদিকে গত ফেব্রুয়ারিতে দেশের মুদ্রাস্ফীতি সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে, যা গত ২২ মাসের মধ্যে একটি উল্লেখযোগ্য অর্জন। পতিত সরকারের আমলে গত কয়েক বছর বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ঋণ নেওয়ার ফলে মূল্যস্ফীতি বাড়ে হু হু করে। এতে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়। ছাত্র জনতার অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার বিগত সময়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেওয়া বন্ধ করে দেয়। উল্টো এ সরকার বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ পরিশোধ করছে।
ডক্টর ইউনূস মূলত বাংলাদেশের অর্থনীতিকে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করানোর চেষ্টা করছেন, আর এই বিষয়টি তিনি প্রকাশ্যেও বলেছেন। সর্বশেষ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের একটি পর্যায়ে ডক্টর ইউনূস বলেন, সরকারের পক্ষ থেকে আমি নিশ্চয়তা দিচ্ছি, সকল প্রকার সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা আপনাদের একটা মজবুত অর্থনীতি দিয়ে যাব, ভবিষ্যতে চলার পথকে সহজগম্য করে যাব, নাগরিক অধিকারসমূহ নিশ্চিত করে যাব। বিপক্ষ শক্তি যত শক্তিশালী হোক, নাশকতার যত রকম উদ্ভট পরিকল্পনাই করুক, সব কিছু নস্যাৎ করার জন্য প্রস্তুত থাকুন। এবার যে মুক্তি আমরা অর্জন করেছি তা আমাদের কাছ থেকে কেউ যেন ছিনিয়ে নিতে না পারে, তার জন্য সব মুহূর্তে প্রস্তুত থাকুন। ডক্টর ইউনূসের এই আশ্বাস যে কেবল কথার কথা নয়, বরং বাস্তব, এটি তিনি তার কাজ দিয়েও, বিশেষ করে অর্থনৈতিক সফলতার মধ্য দিয়ে সার্থকভাবে প্রমাণ করেছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।